ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য সায়ন্তনী বসু চৌধুরীর লেখা গল্প শয়তান। গল্পের কিছু অংশের বর্ণনা সম্পূর্ণরূপে প্রাপ্তমনস্কদের জন্য। গল্পটি আমরা নিয়েছি সুইফট বুকস আই রাইট থেকে প্রকাশিত সর্বনেশের 7 নামক ইবুক থেকে। শয়তান ছাড়াও বইটিতে পেয়ে যাবেন আরও 6টি অলৌকিক গল্প। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে ইবুকটি সংগ্রহ করে নিতে পারেন। লেখিকা সায়ন্তনী বসু চৌধুরী পেশা এবং বিবাহসূত্রে প্রবাসী। বহুবার তাঁর লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাহিত্য সংকলন ও পত্রপত্রিকায়। লেখালেখির পাশাপাশি লেখিকা একটি এনজিওর মাধ্যমে সরাসরি যুক্ত আছেন বন, বনভূমি, বন্যপ্রাণ এবং পথপশু সংরক্ষণের সাথে। মেরি মা একটি সামাজিক সংস্থা নামে কানপুরে একটি পশু অনাথালয় চালাচ্ছেন। বর্তমানে দুস্থ মেয়েদের নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য তাদের শেখাচ্ছেন হ্যান্ডক্রাফটের বিভিন্ন কাজ। শুরু হচ্ছে আজকের গল্প শয়তান। টয় ট্রেন থেকে নেমে কার্শিয়াং স্টেশনে পা রাখতেই হৃদির মনটা ভালো হয়ে গেল। অগস্ট মাস, আবহাওয়া বেশ মনোরম। সমতলের উৎকট গরমটা এখানে নেই। বাতাসে একটা স্নিগ্ধ আমেজ ছড়িয়ে রয়েছে। হাত ঘড়ি জানান দিচ্ছে 9 করে ঘড়ির কাঁটা 2:30 পেরিয়েছে মিনিট 5 আগেই। অন্ধকার নেমে আসবার আগে হালকা হলুদ রঙের পড়ন্ত রোদ্দুরে চারদিক ঝলমল করছে। ট্রেনের জানালা দিয়ে বাইরের সবুজ উপত্যকা আর দূরের আবছা নীলাভ পাহাড় দেখতে দেখতে এতটা পথ এসেছে হৃদি। এখনো ঘোর কাটেনি। ওর দুচোখে লেগে রয়েছে পাহাড়ের নেশা। কার্শিয়াং স্টেশনের টিকিট ঘরটা যেন লেবু হলুদ রঙের একটা ছিমছাম বাড়ি। লালচে বাদামি পালিশ রঙের দরজা জানালায় সাদা রং করা লোহার নেট লাগানো। নিষ্পাপ মুখের লোকজন এদিক সেদিক দাঁড়িয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। কমলা লেবু রঙের ফোলা ফোলা নরম গালওয়ালা বাচ্চাগুলো মায়েদের কোল থেকে নিচু হয়ে সামনে ঝুঁকে পড়ে উঁকি দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক, মা আর সন্তানের বাঁধন। অপলক চোখে তাকিয়েছিল হৃদি। বাচ্চাগুলোকে দেখলেই আদর করে কোলে তুলে নিতে ইচ্ছে করবে, তারা এতটাই মিষ্টি। খানিকটা সময় কাটিয়ে লোকজনের কথাবার্তা শুনে হৃদি বুঝল অনেকেই দার্জিলিংয়ের ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কথায় আছে, পশ্চিমবঙ্গের মানুষ সারা জীবনে কোথাও যাক বা নাই যাক, দীঘা, পুরী আর দার্জিলিংটা তারা ঘুরবেই ঘুরবে। তবে প্রচলিত প্রবাদ বুঝি সকলের ক্ষেত্রে সমানভাবে খাটে না। দক্ষিণ কলকাতার মেয়ে হৃদি এর আগে কখনো পাহাড়ে বেড়াতে আসেনি, সমুদ্রও চোখে দেখেনি। পাহাড়ের প্রতি মেয়েটার যাবতীয় ভালোবাসা ওই কল্পনাতেই। শৈল শহর শব্দটা ভূগোলের বইতে হৃদি বহুবার পড়েছে। মনে মনে কিছু পাহাড় আর সবুজ ঘেরা উঁচু নিচু পাথুরে পথ কল্পনা করে নিয়েছে। ছেলেবেলায় লম্বা গ্রীষ্মের ছুটিতে ওর স্কুলের বন্ধুরা পাহাড় থেকে বেরিয়ে এসে যখন হাত পা নেড়ে নানান গল্প বলতো, মুগ্ধ হয়ে শুনত হৃদি। বন্ধুদের গল্প শুনে শুনেই ড্রয়িং খাতার পাতায় সস্তা প্যাস্টেল রঙে ওর ছবি আঁকা শুরু। বরফে ঢাকা পাহাড়ি উপত্যকার নানা ছবি স্বপ্ন পেরিয়ে বাস্তবে চুনকাম করা দেওয়ালের গায়ে স্থান পেত। সেসব অবশ্য একেবারেই ছোটবেলার কথা। তারপর ক্রমে সংসারের চাপ বিকট কালো ছায়ার মতো বড় হতে হতে কখন যে নির্মল কৈশোরটাকে কেড়েই নিল, সেটা আজ আর ঠিক মনে পড়ে না হৃদির। স্টেশনের বাইরে কালো রঙের একটা গাড়ি দাঁড়িয়ে, দেখতে অনেকটা মাথা ঢাকা জিপের মতো।
লাল রঙের সোয়েটার পরা রোগা লম্বা একটা ছেলে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মুখে চোখে কেমন যেন একটা উদাস কবি কবি ভাব। আশেপাশে কি হচ্ছে সেদিকে ওই ছেলেটার কোনো ভ্রুক্ষেপই নেই, অথচ ডান হাতে ওয়েলকাম হৃদি লেখা একটা ছোট্ট বোর্ড, যেটা প্রায় এখন দেখা যাচ্ছে না বললেই চলে। হৃদির নজর খুব প্রখর। ও দেখে ফেলেছে আর বুঝেও ফেলেছে ছেলেটাকে ফাদার পাঠিয়েছেন। হৃদি হাত নাড়াতেই ছেলেটা পায়ে পায়ে এগিয়ে এলো। চওড়া হেসে ছোট ছোট চোখ দুটো প্রায় বুজে ফেলে হাত জোড় করে নমস্কার করে বলল, ম্যাডাম, আমি ছোটু। ফাদার রুস্তম আমাকে পাঠিয়েছেন, আমি আপনাকে স্কুল পর্যন্ত নিয়ে যাব। একগাল হেসে হৃদিও প্রতি নমস্কার জানালো ছোটুকে। যদিও ওর মনটা একটু খারাপ হলো। ইস, যদি নিজে নিজে স্কুলটা খুঁজে নেওয়ার অনুমতি পেত কি মজাটাই না হতো। হয়তো পথ হারিয়ে এই পাহাড়ে ঘেরা শহরটাকে আরও ভালো করে চিনে নেওয়ার সুযোগ পাওয়া যেত। এইসব 7-5 নানা কথা ভাবছিল হৃদি। আর ছেলেটা, সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হাসি হাসি মুখের বেশ শান্ত স্বভাবের ছেলে ছোটু, একটু পাগলাটে। সে হয়তো আশাও করেনি যে হৃদি তাকে প্রতি নমস্কার জানাবে, তাই আচমকা ভালো ব্যবহার পেয়ে আরও লজ্জা পেয়ে গিয়েছে। ইতস্তত ভাবটা মুহূর্তের মধ্যে কাটিয়ে আবার আগের মতো তৎপর হয়ে হৃদির হাত থেকে সাধারণ ট্রলি ব্যাগখানা প্রায় কেড়ে নিয়ে খানিকটা ব্যস্ততা দেখিয়েই ছোটু বলল, আসেন ম্যাডাম, আসেন। দেরি করলে ফাদার বড্ড রেগে যান, আমাকে বকুনি দেন। ফাদার রুস্তম কিন্তু ভীষণ রাগী আছেন ম্যাডাম। তাড়াতাড়ি করে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল ছোটু। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে হৃদি গাড়িতে উঠে বসল। বেশ বড় গাড়ি, পেছনের সিটে 4 জনের বসার জায়গা। একজন যাত্রী থাকলে তো আয়েশ করেই বসা যায়, আবার শুয়েও পড়া যায় দিব্যি। বেশ লাগছিল হৃদির, কিন্তু খানিকক্ষণ পরেই অস্বস্তিটা ওকে ঘিরে ধরল। ভালো লাগার মিঠে আমেজটা ফিকে হতে শুরু করলো। গাড়ির সিটে গায়ে এলিয়ে দেওয়ার মিনিট 10 পর থেকেই একটা কাঁপুনি লাগা হাড় হিম করা ঠান্ডার অনুভূতি আচমকাই জড়িয়ে ধরল ওকে। মনে হলো বরফ ঠান্ডা একটা স্রোত যেন দুপাশ থেকে ক্রমাগত ওকে আঁকড়ে ধরছে। গলার ওড়নাটাকে মাথার উপর থেকে এক পা ঘুরিয়ে নিল হৃদি। সেই সঙ্গে একটু অবাকও হলো বটে। কই, বাইরে যখন দাঁড়িয়েছিল তখন তো শীত করছিল না, আর শীত করবেই বা কেন? 22-23 ডিগ্রিতে কোনো সুস্থ মানুষের ঠান্ডা লাগে না। জ্বর টর আসছে কিনা কে জানে। ওদিকে হৃদি গুছিয়ে বসতে না বসতেই একটাও অতিরিক্ত শব্দ ব্যয় না করে ছোট ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। জিপ গাড়ি এখন পাগলা ঘোড়ার মতো ছুটছে। দেখতে দেখতে চোখের নিমেষেই স্টেশনের চত্বর পেরিয়ে চারপাশে মানুষের ব্যস্ততা, কোলাহল, ছোট্ট বাজার সব কিছু অতিক্রম করে ফেলল ড্র্যাগনের মতো দেখতে কালো গাড়িটা। তারপর ঝপাঝপ 4-5টা সরু সরু বাঁক ঘুরেই পাইন বনের মধ্যেকার একটা ক্ষীণ রাস্তা ধরে ছুটতে লাগলো। স্টেশন থেকে এই শুনশান ঘন পাইন বন পর্যন্ত রাস্তাটা হৃদি ঠিকমতো ঠাহর করতে পারল না। ওর মনে হলো গাড়িটাকে এক প্রকার উড়িয়ে নিয়েই ছোটু যেন পাইন বনে ঢুকে পড়েছে হঠাৎ। জানালার কাচের মধ্যে থেকে দূরের দিকে তাকিয়ে হৃদি আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। খুব সম্ভবত কাছাকাছি এলাকায় কোনো মানুষের বসতি নেই। পাইন গাছগুলোও মৌন হয়ে দাঁড়িয়ে আছে। কোনো এক অজানা কর্তব্য পালনের জন্যই সোজা হয়ে আকাশের দিকে উঠে গিয়েছে তারা। যেন কেউ মায়া মন্ত্র পড়ে ঘুম পাড়িয়ে রেখেছে তাদের। যুগ যুগ ধরে তারা আর নড়বে না, একটাও কথা বলবে না।
একভাবে কেবল দাঁড়িয়ে থাকবে। পাইনের বনভূমির ওপর ধূসর চাদরের মতো কুয়াশা ছেয়ে রয়েছে, নিশ্ছিদ্র আর মন কেমন করা কুয়াশা। স্টেশনের মনোরম জায়গাটা থেকে বেরিয়ে এই জনমানবহীন কুয়াশা ঢাকা অঞ্চলে এসে পড়ে স্মৃতির মনটা বিষণ্ণ হয়ে উঠেছে। হঠাৎই ওর মনে হলো, ঝোঁকের বসে মা আর ভাইকে কলকাতায় ফেলে রেখে কেন যে এত দূরে আসতে গেল? তবে কি এই সিদ্ধান্ত নেওয়াটা ডাহা ভুল হয়ে গেল? আর কি দেখা হবে না ওদের সঙ্গে? গাড়ির ভেতর কনকনে ঠান্ডাটা কেমন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। বাইরের ম্লান দৃশ্যের বিষণ্ণতা আর অদ্ভুত নিস্তব্ধতায় ক্লান্তি যেন অক্টোপাসের মতো সুর বিছিয়ে একটু একটু করে হৃদিকে চেপে ধরছিল। তন্দ্রা মতো এসে গিয়েছিল ওর। হঠাৎই ঠান্ডা কমে গিয়ে বেশ উত্তাপ অনুভূত হলো। হৃদির মনে হলো কারা যেন ওর দুপাশে এসে গা ঘেঁষে বসেছে। ৩-৪ জন সহযাত্রীর মধ্যিখানে বসে থাকলে যেমন একটা উষ্ণ অনুভূতি হয়, অনেকটা তেমন। চট করে ঘুম ঘুম ভাবটা কেটে গেল হৃদির। আর আচমকাই বাইরের দিকে তাকিয়ে ওর বুকের মধ্যেটা ছ্যাঁত করে উঠল। চেরা চুলের মতো ক্ষীণ বাঁকওয়ালা একটা খাড়া রাস্তায় ঢুকে পড়েছিল গাড়িটা। এক পাশে গভীর খাদ আর অন্য পাশে উঁচু উপত্যকা। হৃদির ভীষণ ভয় করছে। এদিকে ছোটু একটাও কথা বলছে না। হৃদি মনে মনে ভাবল, কি অদ্ভুত ছেলে রে বাবা, মন্ত্রমুগ্ধ হয়ে একইভাবে গাড়ি চালাচ্ছে। এই যাত্রাপথ একটা দীর্ঘ যুগের মতো মনে হচ্ছিল হৃদির। ও মিশুকে কথা বলতে, মানুষের সঙ্গে আলাপ করতেও ভালোবাসে। একটানা চুপ করে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল ওর। তাই কি একটা ভেবে নিয়ে নিজে থেকে এই ছোটুর সঙ্গে আলাপ জুড়ে দিল হৃদি। স্কুলটা কি অনেক দূরে ভাই ছোট? না না না, এই তো পৌঁছেই গিয়েছি। ও তাই বলো, আমি ভাবলাম রাত হয়ে যাবে বোধহয়। না না, রাতে তো বিপদ জানেন ম্যাডাম। রাতে ওদিকে রাতের প্রসঙ্গ এসে পড়ায় স্বভাবসুলভ প্রগল্ভতায় ছোটু কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই থমকে গিয়ে গলাটা একবার ঝেড়ে নিপুণভাবে কথাটা লুকিয়ে গেল। হৃদি বেশ ধরতে পেরেছে ছেলেটার চালাকি। ছেঁড়া কথা জোড়া লাগাতে তারপর ছোটু নিজে থেকেই আমতা আমতা করে বলল, না মানে খাড়াই পথ তো, তাই অন্য মনস্ক হওয়া চলে না। আপনি গান শুনবেন ম্যাডাম? গান চালিয়ে দিই? দাঁড়ান দাঁড়ান, আমার কাছে কতগুলো ভালো ভালো গান আছে। ফিকে সাদাটে স্কুল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মাথা চুলকোচ্ছিল একটা বাচ্চা ছেলে। হৃদি দেখল ছেলেটা অদ্ভুত ধরনের ফর্সা। ঠিক ফর্সা নয়, ফিরিঙ্গিদের মতো সাদা চামড়ার একটা বাচ্চা। মাথার চুলগুলোও কালো নয়, পোড়া তামাটে রঙের। ছেলেটার হাতে লাঠি জাতীয় কিছু একটা রয়েছে। স্কুলের সামনের বাগানের বেগনি রঙের ফুলের ঝাড়ের ওপর সেই লাঠি দিয়ে সপাং সপাং করে বাড়ি মারছিল ছেলেটা। হৃদির কৌতূহল হলো। বাচ্চাটার সঙ্গে বন্ধুত্ব করবে বলে একটু পা চালিয়েই এগোতে লাগলো। বেশ দুষ্টু এবং অস্থির প্রকৃতির বাচ্চাটা। এ ধরনের শিশুরা সাধারণত মন খোলা আর মিশুকে হয়। চেনা অচেনার বালাই থাকে না এদের। তবে দূর থেকে দেখে বাচ্চাটাকে বেশ সুস্থ স্বাভাবিক বলে মনে হলেও কাছে এসে ডাকতেই হৃদির দিকে ঘুরে দাঁড়িয়ে মুখ ভেঙচে অদ্ভুত একটা অঙ্গভঙ্গি করল সে। তারপর আচমকাই থু করে হৃদির গায়ে খানিকটা থুতু ছিটিয়ে গাছগাছালি ঘেরা বাগানের মধ্যে দিয়ে নিমেষে কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল।
ঘটনাটা এতটাই অপ্রত্যাশিতভাবে ঘটে গেল যে হৃদি হতভম্ব হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। একে নতুন একটা জায়গা, তাই চোখের সামনে এরকম প্রাসাদোপম স্কুল বাড়ি, বাগানের সবুজেও চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হলুদ সাদা রঙের বিরাট বিরাট দেওয়াল আর থাম, ব্রিটিশ আমলের অসাধারণ স্থাপত্যকর্ম। দুধ সাদা বললেও অবশ্য একটু ভুল বলা হবে, কারণ দেওয়ালের সাদার ওপর কেমন যেন একটা হলদে রঙের পোঁচ পড়ে গিয়েছে। অনেকদিন রং না করালে সাদা দেওয়ালের যেমন অবস্থা হয়, অনেকটা সেই রকম। হৃদি নিজের চোখ দুটোকে নিজেই বিশ্বাস করাতে পারছিল না। ও আশাবাদী যে এই চাকরি ও জীবন আমূল বদলে দেবে। মায়ের ক্রনিক সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়, এবার ভালো হসপিটালে মায়ের চিকিৎসা করাতে পারবে ও। ভাইটা পড়াশোনায় ভালো, সামনের বছর একটা ভালো কলেজে ভর্তি করাতে হবে ওকে। ব্যক্তিগত সুখের ভাবনায় মেয়েটা বোধহয় খানিকটা আনমনা হয়ে গিয়েছিল। ঠিক তখনই ফাদার রুস্তমের ডাকে ও সম্বিত ফিরল। গত 10 বছরে কার্শিয়াংয়ের এই প্রাইভেট বোর্ডিং স্কুলটি ফাদার রুস্তমের অভিভাবকত্বে দারুণ নাম করেছে। হোলি চাইল্ড নামের এই স্কুল বিল্ডিংটি স্বাধীনতার আগে একটি ব্রিটিশ পরিবারের ব্যক্তিগত সম্পত্তি ছিল। শোনা যায় সেই পরিবারেরই একজন বংশধর এই স্কুলটি স্থাপন করেছিলেন। তিনি ছিলেন হোলি চাইল্ডের প্রথম প্রিন্সিপাল। তারপর অবশ্য বহু বছর এই স্কুল বাড়ি বন্ধ অবস্থাতেই পড়েছিল। যদিও ইন্টারনেট ঘেঁটে কোনোভাবেই প্রতিষ্ঠাতা ব্যক্তিটির নামধাম বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। মাস 6 ধরে হৃদি অনেক রিসার্চ করেছে, কিন্তু হোলি চাইল্ড স্কুলের ইতিহাস সম্পর্কে প্রামাণ্য কোনো নথি সংগ্রহ করতে পারেনি। যতবার মনে হয়েছে এই বুঝি পেয়ে যাবে, এই বুঝি কোনো মূল্যবান তথ্য সামনে আসবে, ততবার লক্ষ্যকে ছুঁয়ে ফিরে আসতে হয়েছে ওকে। এমনকি ছোটুও বিশেষ কিছুই বলতে পারল না। এর আগে অবশ্য ফাদারের সঙ্গে ইমেল মারফত অথবা টেলিফোনে অনেক কথা হয়েছে। তখনও হৃদি স্কুলটার অতীত সম্পর্কে তেমন কিছুই জিজ্ঞেস করে উঠতে পারেনি। শুধুমাত্র কাজের কথাতেই সময় চলে গিয়েছিল। পরে চাকরিটা পেয়ে গিয়ে হৃদির মনে হয়েছিল মাটি খুঁড়ে ইতিহাস তুলে আনার কী বা দরকার। এই ভালো মাস মাহিনার চাকরি, সঙ্গে মাথা গোঁজার জন্য নিরাপদ আশ্রয় আর সুখের ভবিষ্যৎ, এছাড়া ওর তো আর কিচ্ছু জানার দরকার নেই। নাই বা আগ বাড়িয়ে পাকামি করল। স্বাগতম আমাদের এই পুণ্যভূমিতে। তোমাকে অভ্যর্থনা জানাই মিস হৃদি। এই পবিত্র মাটিতে যখন পা রেখেই ফেলেছ, তখন আজ থেকে তুমিও আমাদেরই একজন। তাঁর অপার কৃপা তোমাকে ঘিরে থাকুক সারাক্ষণ। শান্ত অথচ আন্তরিকতা ভরা কণ্ঠে হৃদির দিকে হাত বাড়িয়ে দিলেন ফাদার রুস্তম। অসম্ভব তেজ এই ব্যক্তির চোখে মুখে। প্রথম দর্শনেই ফাদার রুস্তমকে পিতার স্থান দিয়ে ফেলল হৃদি। স্মিত হেসে করমর্দন করে ফাদারের পিছন পিছন ও স্কুল বিল্ডিংয়ের দিকে এগোলো। ফাদারের বাচনভঙ্গি, তার কণ্ঠস্বর, হাঁটাচলা হৃদিকে মুগ্ধ করছে। কি অসীম আভিজাত্যের ছাপ এই ব্যক্তির মধ্যে। হৃদি মনে মনে ভাবল, এই রকম একজন মানুষকে কেবল অনুসরণই করা যায়। স্কুল বিল্ডিংয়ের একতলার প্রধান কার্যালয়, বিরাট লাইব্রেরি, কনফারেন্স হল, ফাদারের নিজস্ব কেবিন থেকে শুরু করে 4তলা বিল্ডিংয়ের বেশ কয়েকটি ক্লাসরুম ঘুরে ঘুরে দেখানোর পর ফাদার রুস্তম বললেন, তুমি তো লম্বা সফর করে এসেছো, তাই এখন আর তোমাকে প্রার্থনা গৃহে নিয়ে যাচ্ছি না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও, সন্ধ্যার পরে না হয় সেখানে যেও। দেখা হবে। ফাদারের কেবিনে দাঁড়িয়ে কথা বলার সময় হৃদির হঠাৎ মনে হলো জানালার বাইরে সেই ছোট্ট ছেলেটিকে যেন একবার দেখতে পেল সে।
মুহূর্তের জন্য উঁকি মেরেই ছেলেটি আবারও কোথায় ভ্যানিশ হয়ে গেল। লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শোনা মোটেই ভালো স্বভাব নয়, তবে বাচ্চা ছেলেরা এই রকম দুষ্টুই হয়ে থাকে। তাদের কি আর সহজে শেখানো যায়? তখনকার মতো ব্যাপারটাই বিশেষ গুরুত্ব দিল না হৃদি। স্কুল বিল্ডিং থেকে একটু দূরে ময়দানের কিনারায় একটি বাড়ির দোতলায় হৃদির থাকার ব্যবস্থা করে দিয়েছেন ফাদার। কাচের পাল্লাওয়ালা বড় বড় জানালা, আর মাথার ওপর টিনের চাল। কথায় কথায় ফাদার বলেছিলেন যে বেশ কবছর আগেও নাকি দূর দূর থেকে মাস্টারমশাই দিদিমণিরা এখানে আসতেন। তাদের থাকার জন্যই স্কুল বিল্ডিংয়ের পাশে এই বাড়িটা তৈরি করা হয়েছিল। কিন্তু এখন যে যার মতো আলাদা থাকার বন্দোবস্ত করে নিয়েছে। অনেকেই কাছাকাছি জায়গারই বাসিন্দা। কাছাকাছি অঞ্চলে যদি হৃদির মতো মিউজিকে পারদর্শী আর কোনো ক্যান্ডিডেট থাকতো, তাহলে ফাদার রুস্তম কোনো দিনই ওকে এখানে থেকে পড়ানোর কথা বলতেন না। হৃদির পক্ষে অবশ্য ভালোই হয়েছে। এই রকম একটা সুযোগের বড্ড দরকার ছিল ওর। থাকার ঘরটি হৃদির একার পক্ষে বেশ বড়। দেওয়ালে নানা ধরনের হাতে আঁকা ছবি টাঙানো রয়েছে। বেশিরভাগ ছবিতেই একটি দুধে আলতা রঙের বাচ্চা ছেলে, যেন অবিকল দেবশিশু। হৃদি বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে ছবিগুলো দেখল। তারপর ঘরের আসবাবগুলোর দিকে তাকিয়ে ভ্যাবলার মতো ভাবল, এত কিছুর তো কোনো দরকারই ছিল না। স্টাডি টেবিল, চেয়ার, বুকশেলফ, ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, সামান্য কটা জামা কাপড় আর কটা পছন্দের বই ছাড়া ওর তো আর কিছুই নেই রাখার মতো। এত আসবাব নিয়ে ও করবেটাই বা কি? আসলে সবই করুণাময় ঈশ্বরের কৃপা। এত সুন্দর সাজানো ঘরে থাকতে পারবে ও কোনোদিন স্বপ্নেও ভাবেনি। ছেলেবেলায় একখানা পুতুলের ঘরের বড় শখ ছিল ওর, কিন্তু এক কামরার একখানা ভাড়া ঘরে থেকে আলাদা খেলাঘরের স্বপ্ন দেখাটাও বোধহয় বিলাসিতা। বাবা মারা যাওয়ার পর ওই পুঁচকে ঘরেই কোনো মতে মা আর ভাইকে নিয়ে থাকত হৃদি। মুহূর্তেই ওর ইচ্ছে হলো কলকাতায় ছুটে গিয়ে মা আর ভাইকে নিয়ে আসে। এত সুন্দর একটা ঘর দেখলে তারা নিশ্চয়ই অবাক হয়ে যাবে। কিন্তু না, সেটা সম্ভব নয়। একাই থাকতে হবে এখানে। সেটাই এই চাকরির প্রধানতম শর্ত। অগত্যা ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করে মায়ের নম্বর ডায়াল করল হৃদি। ট্রেন থেকে নেমে মাকে একবার জানিয়েছিল বটে, আসলে মা ভাইকে ছেড়ে এই প্রথম ওর এত দূরে আসা তো। মন কেমন করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মায়ের সঙ্গে গুনে গুনে 2 কি 3টে কথা হবার পরেই কলটা ডিসকানেক্ট হয়ে গেল। হৃদি মনে মনে ভাবল, যা বাবা, এখানে এত নেটওয়ার্কের সমস্যা, আগে জানা ছিল না তো। ফোন, হোয়াটসঅ্যাপ কোনোভাবেই মা আর ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হলো না। আবার কখন সিগন্যাল আসবে তার অপেক্ষা। ঘরটা একটাও ছবি পাঠানো গেল না। মনে মনেই বিড়বিড় করল হৃদি। বাগানের দিকে জানালাটার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের সংলগ্ন বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল হৃদি। ফাদার রুস্তম বলে দিয়েছেন কিচেনে কিছু কাঁচা খাবার দাবার রাখা আছে। দেশি ডিম, দুধ, মাংস আর কিছু ফল। একটা কোয়ার্টার পাউরুটিও আছে। হৃদি একেবারে নতুন বলেই প্রথম কদিন কেয়ারটেকার কিংবা ছোট দরকারি জিনিসপত্র এনে দেবে। পরে রাস্তাঘাট চিনে গেলে নিজের বাজারহাট নিজেকেই করে নিতে হবে। কলকাতা থেকে যথাক্রমে বাস, ট্রেন, গাড়ি ইত্যাদি মিলিয়ে প্রায় 16-17 ঘন্টা জার্নি করে এসে হৃদি খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। রাস্তায় খাবার দাবার বলতে তেমন কিছুই পায়নি। 10 টাকার ম্যাগি 30 টাকায় কিনে খেতে হয়েছে। তাতেও প্রচণ্ড ঝালে ঠোঁট জ্বলে গিয়েছে। বহুক্ষণ বাদে পেটে সামান্য খাবার পড়তেই চোখের পাতা ভারী হয়ে ঘুম নেমে এলো।
ঘড়িতে যে ততক্ষণে সোয়া 6টা বেজে গিয়েছে সেদিকে আর খেয়ালই রইল না। হৃদির অবচেতনে ফাদারের একটি কথাই কেবল অ্যালার্মের মতো জেগে রইল। সন্ধ্যার পরে প্রার্থনা কক্ষে চলে এসো, দেখা হবে। ক্লান্ত অবসন্ন হৃদি ঘুমের মধ্যে তলিয়ে যেতে যেতে একটা আবঝা ডাক শুনতে পাচ্ছিল। বহুদূর থেকে ভেসে আসছে ছেঁড়া ছেঁড়া একটা নারী কণ্ঠ। ধর্মড়িয়ে উঠে বসল হৃদি। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই কে যেন ওর কানে কানে বলল, ডাকটা অনুসরণ করে চলো হৃদি, থেমো না, থেমো না, এগিয়ে চলো। কিছুটা এগোতেই ঘুটঘুটে অন্ধকার একটা গলিপথের মুখে গিয়ে দাঁড়ালো হৃদি। সরু সুড়ঙ্গের মতো একটা জায়গা। অন্ধকারের প্রাবল্যে ভালো মতো ঠাহর করা যায় না সামনে কি আছে, তবুও সেই ডাক অগ্রাহ্য করতে পারল না হৃদি। বাতাস ক্রমশ ভারী হচ্ছে, ওর দম আটকে যাচ্ছে, কিন্তু ফেরার পথ নেই। যে পথে হৃদি হেঁটে এসেছে পিছনে সেই পথ যেন মিলিয়ে গিয়েছে অনন্ত শূন্যে। কিচ্ছু দেখা যাচ্ছে না, না সামনে না আশেপাশে। মোহগ্রস্তের মতো কতক্ষণ চলেছে হিসেব রাখেনি মেয়েটা। কালোটুকু কাটতেই চোখে পড়ল ম্লান একটা আলোর উৎস। ঘোর কাটছে। হৃদি বুঝতে পারছে নিকষ অন্ধকার পেরিয়ে কখন যেন একটা বিরাট হলঘরে পৌঁছে গিয়েছে ও। ঘরটা যে হোলি চাইল্ড স্কুল বিল্ডিংয়েরই একটা ঘর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর চারপাশে সারে সারে কালো গাউন পরা পুরুষ আর মহিলার ভিড়, কিন্তু কারোরই মুখ দেখা যাচ্ছে না। অর্ধ স্বচ্ছ পর্দায় সব্বার মুখ ঢাকা। কেউ কি মারা গেলেন? না, তা কি করে হবে? হঠাৎ নিচের দিকে তাকিয়ে চমকে উঠল হৃদি। হল ঘরের ঠিক মাঝখানে একটা অদ্ভুত দর্শন লাল গোলকের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ও। ওর ঠিক সোজাসুজি উঁচু প্ল্যাটফর্মের ওপর একটা বড় সিংহাসন। উজ্জ্বল লাল আলো ঠিকরে বেরুচ্ছে সেই সিংহাসন থেকে। কি ওটা? হৃদির ভীষণ ভয় করছে। দেখতে দেখতেই নারী পুরুষ নির্বিশেষে হলঘরে জড়ো হওয়া প্রত্যেকটা মানুষ হাঁটু মুড়ে বসে পড়ল। হৃদি দেখল বিকট আকারের একটা কালো ছায়ামূর্তি একটু একটু করে ম্লান হলুদ আলো ভেদ করে মাটি পুড়ে উঠে আসছে। হৃদির মনে একাধিক প্রশ্ন, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছে না ও। কাকে জিজ্ঞেস করবে? ফাদার ছাড়া আর কাউকে চেনেও না এখানে। হৃদির সারা শরীরে কাঁটা দিচ্ছে। বিন্দু বিন্দু করে ঘাম হচ্ছে কপালের ওপর, ঠোঁটের ওপর, গলায় আর বুকে। হাত পাগুলো আড়ষ্ট আর অবশ। এক্কেবারেই নড়তে পারছে না হৃদি। কথা বলতে চেয়েও মুখ ফুটে কোনো শব্দ করতে পারছে না। আচমকাই ঝনঝন শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন দেখছিল হৃদি। ঘোর কাটিয়ে থতমত খেয়ে উঠে বসে হৃদি দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। তবে কি ঘুমোতে যাওয়ার আগে ও দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল? কে জানে, হতেও পারে। ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে হৃদি দেখল টেবিলের ওপর রাখা কাঁচের ফুলদানিটা মাটিতে পড়ে চৌচির। মেঝেময় টুকরো টুকরো কাঁচ। ইস, তোর আস্তে না আস্তে একটা ক্ষতি হয়ে গেল। কি সুন্দর ছিল জিনিসটা। এরপর যে ঘটনাটা ঘটল তাতে হৃদি যতটা না অবাক হলো তার চেয়েও বেশি ভয় পেল। হৃদির মনে হলো ওর ঘর থেকে যেন কেউ এক
দৌড়ে বেরিয়ে গেল। ঘুম জড়ানো চোখে হৃদি দেখল যে দৌড়ে পালালো সে আর কেউ নয়, সে ওই বিকেলে দেখা ছেলেটি। তবে ঠিক দেখেছে কিনা হৃদি নিজেও জানে না। 7-5 ভাবতে ভাবতেই ওর খেয়াল হলো ঘড়িতে 7টা বেজে গিয়েছে। ওকে এখন প্রার্থনা গৃহে যেতে হবে। নতুন জায়গা, নতুন চাকরি। প্রায় 10 দিন কেটে গিয়েছে হৃদির। কতখানি মানিয়ে নিতে পেরেছে আর কতটা পারেনি সেটা নিয়ে ও এখন ভাবিত নয়। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, এই 10টা দিনে ওকে ক্লাস নিতে হয়েছে মোটে 4 দিন। বাকি দিনগুলোতে ফাদার রুস্তমের কথা মতো সন্ধ্যের পর প্রার্থনা গৃহে বসে হৃদি পিয়ানো বাজিয়েছে, গানও গেয়েছে। বসিয়ে বসিয়ে মাইনে দেবে নাকি এরা? প্রশ্নটা নিজেকেই 2-3 বার করেছে হৃদি। তবে আর্ট কিংবা মিউজিকের টিচারদের তো তেমন সারা বছর চাপ থাকে না কাজের। কে জানে, একটু পুরনো হলে হয়তো অন্যান্য বিষয়ের ক্লাস নিতেও বলা হবে। আর যদি এই রকমই চলতে থাকে, ও হায়ার স্টাডি শুরু করবে। এখানকার প্রার্থনা গৃহের পরিবেশটা হৃদির একেবারেই ভালো লাগে না। যত দিন যাচ্ছে হলঘরটায় ঢুকলেই ওর অস্বস্তি ততই বাড়ছে। প্রভু যিশুর বিশালায়তন মূর্তিটা কেমন যেন বেমানান। কোনো দিব্য তেজ নেই, নেই পবিত্রতার ছাপ। কেমন যেন করুণ ও বিধ্বস্ত। থরে থরে সাজানো স্ফটিকের ফ্লাওয়ার ভাসে রাখা সাদা ফুলগুলো তোড়াও শুকনো প্রায় ও অনুজ্জ্বল। প্রার্থনা গৃহে আলোর প্রাবল্য নেই, নেই কোনো পবিত্র গন্ধ। হৃদি সেখানে মৃত্যুর উপস্থিতি টের পায়, অতি স্পষ্ট। এ কি প্রার্থনা কক্ষ, না মূর্তিমান পাপের আঁতুড় ঘর? প্রতিদিনই হৃদির মনে হয় প্রভুকে যেন এখানে বন্দি করে রাখা হয়েছে। একদল বিরোধী প্রাণী তার অস্তিত্বের ওপর চরম অত্যাচার চালাচ্ছে। প্রতি রাতে নিজের ঘরে ফিরে ঈশ্বরের কাছে ক্ষমা চায় হৃদি। মায়ের সঙ্গে কথা বলে বারবার বলে ভালো না লাগার কথাটা। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। চাকরিটা ছাড়লে চলবে না। হৃদির এই চাকরির ওপরই ওর পরিবার সম্পূর্ণভাবে নির্ভরশীল। হৃদি ভাবে কোন কুক্ষণে কোন অপবিত্র অভিশাপ স্পর্শ করেছে ওর হৃদয়, যে ও প্রার্থনার সময়েও মৃত্যু, আঁধার আর নরকের কথা চিন্তা করে। এখানে আসার পর প্রথম দিনেই যে ঘটনাটা ঘটেছিল সেটা কি বোবায় ধরা ছিল? প্রশ্নটা হৃদির মাথায় চেপে বসেছে। সেই ছোটবেলা থেকে ভয়ানক আর অদ্ভুত স্বপ্ন দেখা হৃদির একটা সমস্যা। বাবা বেঁচে থাকতে কত রাত যে ওকে জাগিয়ে দিয়েছেন। কিন্তু যদি তাই হবে, তবে হাতির ওই দাগ, ওটা কি মনের ভুল? ঘুম ভেঙে উঠেই সেদিন খুব ভালো করে দেখেছিল হৃদি। ফুলহাতা টপের আড়াল থেকে ডান হাতের কবজির ওপর ছাল ওঠা ওঠা খানিকটা কাঁচা ক্ষত উঁকি দিচ্ছিল, 3খানা আবছা 6-এর মতো। এখন শুকিয়ে গিয়েছে, তবে একটু খেয়াল করলেই ইংরেজির 6-3টে দিব্যি বোঝা যায়। 3টে 6। কি অর্থ এর? এই রকম কাজ ঠিক কার হতে পারে সেটা নিয়ে হৃদি চিন্তায় আছে। তবে নিজে নিশ্চিত না হয়ে ফাদারকেও কিছু জানাতে চায় না। কিন্তু প্রথম দিনের স্বপ্নের ভেতরের সবটুকু অনুভূতি যে মিথ্যে ছিল না, সেটা হৃদি হাড়ে হাড়ে বোঝে। আজকাল নিজেকে বড্ড একলা মনে হয় ওর। এই অচেনা জায়গায় কাকেই বা বলবে মনের কথা? হৃদির বয়সী যেসব টিচার স্কুলে পড়াতে আসেন তারা কেউই তেমন মিশুকে নয়। সবাই ফাদারকে ভীষণ ভয় পান আর মুখ বুজে নিজের কাজটুকুই করে যান।
ভাব এমন যেন নিয়মের বাইরে এক পা গেলেও সকলের বিপদ হতে পারে। এর আগেও হৃদি একটা স্কুলে চাকরি করেছে। ইয়ং টিচারদের নিজস্ব একটা গ্রুপ ছিল সেখানে। আনন্দ, হুল্লোড়, পিকনিক কত কি হতো। ছাত্রছাত্রীরাও সেখানে দারুণ মজার ছিল। কিন্তু হোলি চাইল্ডের ছাত্রছাত্রীরা বড্ড বেশি চুপচাপ। ক্লাস চলাকালীন একটাও বাইরের কথা বলে না, অকারণে প্রশ্ন করে না, হাসে না, এমনকি দুষ্টুমিটুকুও করে না। হাসির কথা বলে মজার মজার ছড়া গান গেয়েও হৃদি ছাত্রদের থেকে কোনো সাড়া পায়নি। নতুন ছাত্রদের সামলাতে নাকাল হবে ভেবে যেসব ট্রিক শিখে এসেছিল সেগুলো প্রয়োগ করারও দরকার পড়েনি। ক্লাস 5-6-এর বাচ্চাদের থেকে এতটা ম্যাচুরিটি আশা করা যায় না। প্রতিদিনই হৃদি অবাক হয়। সকলের অলক্ষ্যে তার চোখ খুঁজে চলে প্রথম দিনের সেই দুষ্টু ছেলেটিকে, অথচ তার দেখা পায় না হৃদি। এরই মধ্যে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। একদিন সন্ধ্যার পর প্রার্থনা কক্ষে পিয়ানো বাজাতে বাজাতে হৃদির মনে হলো বেদিতে আসীন প্রভুর মূর্তিটি যেন ওকে কিছু বোঝাতে চায়। ওর চোখের সামনে মিনিট 5 জন্য ঘন অন্ধকার ছেয়ে গেল। আর কেউ বুঝতে পারল কিনা হৃদি জানে না। ও দেখল প্রভু যিশুর 2 চোখ বেয়ে ঝরঝর করে রক্তের ধারা বইছে। তার ক্রুশবিদ্ধ ক্ষতস্থান থেকেও বিন্দু বিন্দু রক্ত ঝরে পড়ছে মেঝের ওপর। আচমকাই রক্ত রক্ত বলে চেঁচিয়ে উঠল হৃদি। কিন্তু কোথায় কি? পর মুহূর্তেই সব আগের মতো হয়ে গেল, একেবারে স্বাভাবিক। হৃদির অদ্ভুত আচরণে প্রার্থনা কক্ষে উপস্থিত সকলেই বেশ অবাক হল। নির্বিকার মুখে ফাদার রুস্তম বললেন, আমার মনে হচ্ছে তুমি ক্লান্ত আর অসুস্থ হৃদি। যাও, এখন আর কোনো কথা নয়, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। প্রবল আপত্তি জানিয়ে কিছু একটা আপ্রাণ বলার চেষ্টা করল হৃদি, কিন্তু পারল না। ফাদারের কথাগুলো ভারী পাথরের মতো কঠিন। সে কথার সামনে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা কারও নেই। হৃদি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে দেখে ফাদার রুস্তম হালকা হেসে আবারও কথাগুলো বললেন, তুমি যাও হৃদি, বিশ্রাম নাও। তোমার সব কথা আমি পরে শুনবো, কথা দিলাম। ঘরে ফিরে আসার সময় হৃদির সঙ্গে আবারও সেই ছোট্ট ছেলেটির দেখা। ফাদারের অফিসের পাশে বাগানের লোহার দোলনাটায় বসে একা একা দোল খাচ্ছিল বাচ্চাটা। অবাক কাণ্ড, হৃদিকে দেখা মাত্রই বেশ অসন্তুষ্ট হয়েই উঠে দাঁড়ালো এবং গম্ভীর মুখে তাকিয়ে রইল। হৃদি তাকে নিজের কাছে ডাকলো, কিন্তু না, আবারও আগের মতো পালিয়ে গেল ছেলেটা। সারাদিনের ধকলের পর এইসব আবোল তাবোল ঘটনায় হৃদির মাথা ঝিমঝিম করছিল। কোনো মতে টলতে টলতে নিজের ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মায়ের কথা বারবার মনে পড়ছে হৃদির, কিন্তু ও নিরুপায়। হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গত সপ্তাহে ওর মোবাইল ফোনটা খারাপ হয়ে গিয়েছে। দাদা, দেখুন না, এই ফোনটা তো হাত থেকে পড়ে যাওয়ার পর আর অনই হচ্ছে না। দেখুন না দাদা একটু। কই কই দেখি। ও দিদি, এ তো ব্যাটারির কানেকশনটাই নড়ে গিয়েছে। ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, কেন হবে না? আমি করে দিচ্ছি, আপনি আপনি একটু অপেক্ষা করুন, করে দিচ্ছি। তা দিদি, এখানে কি বেড়াতে নাকি? আমার আর বেড়ানো না দাদা, বেড়াতে না। ওই যে ক্যাথলিক স্কুলটা আছে না, হোলি চাইল্ড, আমি ওখানকার মিউজিক টিচার। কি 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 বললেন দিদি? এ ফোন আমি সারাতে পারবো না দিদি।
আপনি আপনি আমায় মাফ করুন। আপনি যান এখান থেকে, আপনি চলে যান, এক্ষুনি চলে যান এখান থেকে। আমি পারবো না এই ফোন ছাড়াতে। যান, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, কি আবল তাবল বলছেন? এই তো বললেন ঠিক হয়ে যাবে, এক্ষুনি কি হয়ে গেল? হ্যাঁ, আমি দেখিনি আগে ঠিক করে, আমি এই দেখলাম। আমি পারবো না আপনার ফোন ছাড়াতে। আপনি যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে, এক্ষুনি চলে যান এখান থেকে, এখানে থাকবেন না, চলে যান। হৃদি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে আজকাল। এই অভিশপ্ত জায়গাটা ওকে বেঁচে বাড়ি ফিরতে দেবে কি না ও জানে না। সেদিন মোবাইল ফোনটা ঠিক করাতে গিয়ে হৃদি যখন দোকানদারকে বলেছিল যে সে ক্যাথলিক স্কুলের নতুন মিউজিক টিচার, তখন দোকানদারের চোখ মুখ ভয়ে কেমন শুকিয়ে গিয়েছিল। প্রথমে তো সে ফোনটাই ঠিক করতে চাইছিল না, পরে অবশ্য বেশি টাকার লোভ দেখাতে যা হোক করে কাজটা করে দিয়েছে। এই জায়গাটা যে অভিশপ্ত সে বিষয়ে হৃদি এখন এক্কেবারে নিশ্চিত। কিন্তু ফাদার রুস্তম ওকে চাকরি ছাড়তে দেবেন না। 1 বছর আগে কোনো পরিস্থিতিতেই হৃদি চাকরিতে ইস্তফা দিতে পারবে না। যদি দেয় তাহলে সমস্ত অগ্রিম মাইনে ফেরত দিতে হবে ওকে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে সে কথা স্পষ্ট লেখা আছে। আসলে নিজের অজান্তেই হৃদি একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। যতই হাত পা কামড়াক মুক্তি মিলবে না। যত দিন যাচ্ছে আশেপাশের লোকজনের আচরণ অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। হৃদি বোঝে ফাদারের নির্দেশেই ওকে সবসময় চোখে চোখে রাখা হয়। মেয়েটার অস্বস্তি হয়, ও কি চোর না ডাকাত? কি এমন আছে এই স্কুলে যেটা ও নিয়ে পালাবে? নাকি কোনো বিশেষ উদ্দেশ্যে ওকে এখানে ডেকে আনা হয়েছে? রাতের পর রাত না ঘুমিয়ে হৃদি আকাশ কুসুম ভেবে চলে। ভয়ে আতঙ্কে ওর গলা বুজে আসে, তবুও বয়স্কা মাকে হৃদি কিছুই বলতে পারে না। বাচ্চা ভাইটা আশায় আছে, দিদি অনেক উপহার নিয়ে ফিরবে। সে হয়তো কল্পনাও করতে পারবে না যে তার দিদির সব হিসেব উল্টে গিয়েছে। কোন অভিশাপে এই শয়তানের বাড়িতে বন্দী হয়ে আছে হৃদি, সেটা ও নিজেও জানে না। মাঝে মাঝে ওর মনে হয় যে ফাদার রুস্তম নিজেই একটা আস্ত শয়তান। এখন প্রায় প্রতিটা রাতই একটা ঘোরের মধ্যে কাটে হৃদির। মাঝরাতের পর থেকে বুকে তীব্র কষ্ট হয়। কোনো মতে ঘুম এসে গেলেও মনে হয় পাহাড়ের মতো একটা বোঝা বুকের ওপর চেপে বসে আছে। দিনের পর দিন হৃদির চেহারা খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোলে কালি, পাংশুটে মুখ। বুকে, পেটে, নাভিতে এবং যোনির আশেপাশে নখের আঁচড় দেখে হৃদি চমকে ওঠে। বালিশে মুখ গুজে ঘন্টার পর ঘন্টা কাঁদে। এ ওর শরীর হতেই পারে না। তবে কি খোদ শয়তানের নজর পড়েছে ওর ওপরে? মায়ের সঙ্গে আর ফোনে কথা হয় না আজকাল। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও ফাদার রুস্তমের কথা মতো ঘোরের মাথায় হৃদি কাজ করে চলে। আর বাকিটা সময় মরার মতো পড়ে থাকে নিজের ঘরে। গান শোনে না, বই পড়ে না, সারাক্ষণ এক মনে প্রভুকে ডেকে চলে। বিছানায় শুতে রীতিমতো ভয় পায় হৃদি। রাতের অন্ধকারে চোখের পাতা ভারী হয়ে এলে দলে দলে পিশাচ সাধিকারা নেমে আসে, হৃদিকে টেনে নিয়ে যায় এক গাঢ় অন্ধকার ঘরের দিকে। ওর শরীরটাকে সম্পূর্ণ অনাবৃত করে একটি বিশেষ তরলে স্নান করিয়ে দেয় তারা। নানা রকম মন্ত্রপাঠ আর উপাচারের মধ্যে দিয়ে রাত গভীর হয়। পাতাল থেকে উঠে আসা এক উন্মাদ পুরুষ জন্তু ও শরীরটাকে আক্রমণ করে, জোর করে হিংস্র সহবাসে লিপ্ত হয়। তীব্র যন্ত্রণা আর গোঙানিতে ভরে যায় গোটা ঘর। প্রথম দিকে সার থাকে হৃদির, ও সব বুঝতে পারে, কিন্তু বাধা দিতে চেয়েও কিচ্ছু করতে পারে না বেচারি। শেষের দিকটায়
আর কিছুই অনুভূত হয় না। কোনো গন্ধ, কোনো স্পর্শ ওর শরীরকে ছুঁতে পারে না। ভোরের একটু আগে আবারও হৃদিকে ঘরে ফিরিয়ে দিয়ে যায় তারা। ফাদার রুস্তমও সঙ্গে থাকেন। তার উপস্থিতি হৃদি স্পষ্ট বুঝতে পারে, কিন্তু চোখ খুলে প্রতিবাদ করতে পারে না। সে শক্তি ওর আর থাকে না। ও তখন অন্য কারো বশীভূত। সকাল আর রাতের এই দ্বৈত জীবনযাপন কি সত্যি, না সবটাই কল্পনা? হৃদি কিছুই জানে না। ফাদারের কেবিনে মাথা নিচু করে বসেছিল মেয়েটা। প্রায় 10 মাস আগে যে সুস্থ সবল সুন্দরী মেয়েটা হোলি চাইল্ড ক্যাথলিক স্কুলে চাকরি করতে এসেছিল, এ যেন সে নয়। মেয়েটার হাড় চিরচিরে ময়লা শরীরটা স্থূল পেটের ভারে সামনের দিকে নুয়ে পড়েছে। অবস্থা এমন যে সামান্য হাঁটাচলা করলেই হয়তো শিরদাঁড়া ভেঙে যেতে পারে। সরু সরু হাত দুটো দুদিকে ঝুলে রয়েছে। দেহের ভারে কাঠির মতো পা দুখানা কাঁপছে ঠকঠক করে। কোঠরে ঢোকা চোখ, শুকনো ঠোঁট আর রক্তহীন ফ্যাকাশে সাদা মুখ। লজ্জা, ঘেন্না আর ভয় মিশ্রিত রাগে ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। হৃদির মানতে অস্বস্তি হচ্ছে যে প্রতিটা রাতের ওই অস্বস্তিকর সময়গুলো আসলে একটা নোংরা খেলা। নিজের অজান্তেই এইভাবে কারো হাতের পুতুল সেজে থেকেছে ও এতগুলো দিন। বারবার ধর্ষিতা হয়েছে। দিনের পর দিন একটা নরকের জীবের সামনে ওর শরীরটাকে টোপের মতো বিছিয়ে দিয়েছে একদল মানুষ। মানুষ নাকি তারাও আসলে পিশাচ, তা হৃদি জানে না। তীব্র জিঘাংসায় কেঁপে ওঠে মেয়েটা। মনের মধ্যে প্রতিশোধের চিন্তা আসতেই ওর অস্বাভাবিক রকমের স্ফীত পেটের ভেতরটা মুচড়ে ওঠে। কেঁদে ফেলে হৃদি। নাভির ভেতরের দিক থেকে শিরদাঁড়া হয়ে বুকের দিকে ঠেলে উঠেছে একটা পেঁচানো ব্যথা। শরীরের ভেতরে বাসা বাঁধা শয়তান এখন ওর মস্তিষ্কের চিন্তাও জেনে যাচ্ছে, ওকে আঘাত করছে এখন। হে ঈশ্বর, হে ঈশ্বর, কিভাবে আমাকে এরকম সাজা দিলে, কিভাবে সাজা দিলে? কাঁপতে থাকা দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল হৃদি। ফাদার রুস্তম এগিয়ে এসে ওর হাত দুটো জড়িয়ে ধরলেন। মানুষটা এখন আগের চেয়ে অনেক নরম, সহানুভূতিশীল বটে। পিতৃস্নেহে হৃদিকে নিজের বুকের কাছে টেনে নিলেন ফাদার রুস্তম। তারপর বললেন, এমন কথা ভুলেও বলিস না রে মেয়ে। পাপে ঢাকা এই পৃথিবীর কতজনই বা এই মহান কাজের দায়িত্ব পায় বল মা। তুই নিষ্পাপ বলেই তো তোকে আমাদের ঈশ্বর অর্ধাঙ্গিনী হিসাবে বেছে নিয়েছেন। তুই তার সন্তানকে জন্ম দিতে চলেছিস। আনন্দ কর হৃদি, আনন্দ কর। এর চেয়ে বড় পুণ্যের কাজ আর কি বা হতে পারে? জানিস তো, স্বয়ং প্রভুও আমাদের আরাধ্যের করুণায় টিকে আছেন। চুপ করুন, চুপ করুন ফাদার। আরাধ্যা? কাকে আরাধ্যা বলছেন আপনি? ঈশ্বর তো কেবল একজন, প্রভু যিশু। আর আমার শরীরে যে বাসা বেঁধেছে সে নরকের পিশাচ, সাক্ষাৎ শয়তান। আমার গর্ভের এই বীজ, সে তো অবৈধ, শয়তানের জারজ সন্তান, তাই না? তাই না ফাদার? খবরদার, খবরদার বলছি। বিশাল সম্রাটের অর্ধাঙ্গিনী হয়ে এসব পাপ কথা মুখে আনছিস? হতভাগী, তোকে একেবারে চুপ করিয়ে দিতে আমার একটা সেকেন্ডও সময় লাগবে না, সেটা নিশ্চয়ই জানিস। এমনিতেও তার ভূমিষ্ঠ হওয়ার দিন আসন্ন, তাই মনটাকে পবিত্র রাখ। আর কটা দিনের কাজ বাকি আছে, তারপর তোর ছুটি, একেবারে ছুটি। উপযুক্ত মূল্য নিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাস। প্রচণ্ড ক্ষিপ্রতায় বেল টিপে 2 মহিলা সহকারীকে ডেকে নিলেন ফাদার রুস্তম। হৃদিকে সঙ্গে নিয়ে
তারা সেই অন্ধকার ঘরটার দিকে এগিয়ে চলল। হৃদি জানে আপত্তি জানিয়ে কোনো লাভ নেই। এই মৃত্যুপুরী থেকে ওকে কেউ বাঁচাতে আসবে না। হাজার চিৎকার করলেও ওর ডাক অন্ধকূপের এই পাঁচিলের বাইরে পৌঁছবে না। একটা উঁচু বেদির ওপর শুয়ে রয়েছে হৃদি। তীব্র যন্ত্রণায় ওর গোটা শরীর ফেটে যাচ্ছে। মনে হচ্ছে নাভির ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে আসছে ফণাধারী এক বিষাক্ত সাপ। পেটের সন্তান নিজের প্রকোষ্ঠ ভেদ করে হাত পা ছুঁড়ে মায়ের ফুসফুসে আঘাত করছে বারবার। হৃদির মুখ থেকে বলকে বলকে রক্ত উঠে আসছে। মেয়েটার কান্নায় আর চিৎকারে বাতাস চিরে যাচ্ছে। ওকে ঘিরে গোল হয়ে বসেছে অন্ধকারের আহায়করা। সকলের চোখে অসীম আগ্রহ আর অপেক্ষা। একটা মানুষের কাতর কান্নায় তীব্র চিৎকারে আরাম পাচ্ছে তারা। আরাধ্য আসছেন নিজের ভক্তদের মাঝে। এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে তাদের কাছে। তাকে অভ্যর্থনা জানাতে সকলেই শিরা কেটে তাজা রক্ত দিতে প্রস্তুত। ভক্তদের প্রত্যেকের হাতে ত্রিকোণাকার ধারালো ফলার মতো অস্ত্র, সামনে রাখা লোহার বাটি। মানবীর নাড়ি ছিঁড়ে যেই মাত্র শয়তানের পুত্র ভূমিষ্ঠ হবে, ভক্তরা রক্ত দিয়ে অভিষেক করবে তার। শুরু হতে চলেছে এক নতুন যুগ, যেখানে সত্যি থাকবে না, পবিত্রতা থাকবে না, জীবন থাকবে না। গোটা সংসার জুড়ে রাজত্ব করবে মূর্তিমান শয়তানের ঔরসজাত প্রথম পুত্র। শয়তান ও পবিত্র কুমারী নারীর শারীরিক মিলনে যার জন্ম, তাকে আরাধনা করে উপাসকরা আরও শক্তিশালী হবে। এবার হয়তো অমরত্বও পেয়ে যেতে পারে তারা। খানিকটা দূরে চোখ মুখহীন পাথরের মূর্তির কাছে হাঁটু মুড়ে বসে আছেন ফাদার রুস্তম। তার মাথা নিচু। হৃদির শারীরিক অবস্থার অবনতি গভীরভাবে ভাবিয়ে তুলেছে তাকে। শক্তিমান শয়তানের কাছে বারে বারে ক্ষমা চাইছেন তিনি। নিজের জীবনের বদলে তিনি হৃদির সব দোষ ক্ষমা করে দেওয়ার অনুরোধ করছেন নরকের সম্রাটের দরবারে। আসন্ন শিশুটির জন্ম স্বাভাবিক হওয়া বাধ্যতামূলক, কিন্তু হৃদি যে ক্রমশই ঝিমিয়ে পড়ছে। প্রসবের শক্তিটুকুও হারিয়ে ফেলেছে মেয়েটা। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার, তবুও আগুনের মতো গনগনে গরম হলকা বইছে। পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত বাষ্প। অদ্ভুত গরমে আর অস্বস্তিতে হৃদির ঘোর কেটে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না সে। মনে হচ্ছে এক্ষুনি তার হৃদযন্ত্র অবশ হয়ে যাবে, অথবা বুকের খাঁচা দুমড়ে ভেঙে উপরে উঠে আসবে। সেই সঙ্গে পেটের চামড়া ফুঁড়ে বেরিয়ে আসবে নাড়ি জড়ানো রক্ত মাখা একটা কুচকুচে কালো অক্টোপাস, নরক অধিপতির প্রথম সন্তান। একটু একটু করে নিজের মস্তিষ্কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে হৃদি। চোখের সামনে একটা কদাকার বিকট অবয়ব দেখতে পাচ্ছে ও। বিশাল লম্বা দেহ, চওড়া বুক, লম্বা গলা, মুখাবয়ব একটি ক্রূর নেকড়ের মতো। মাথার চুল কাঁধ ছাপিয়ে নিচে নেমেছে। দানবটা এখন হাসছে, উল্লাস করছে। তার মুখের দুই দিক থেকে বেরিয়ে এসেছে দুটি সদন্ত। গনগনে আগুনের ভাঁটার মতো দুই চোখ থেকে পাপ ঠিকরে বেরোচ্ছে। উরুর নিচ থেকে ইংরেজি এল অক্ষরের মতো বাঁকা দুটি পায়ের পাতা আসলে তীক্ষ্ণ নখরযুক্ত থাবা। থামের মতো পা দুটির মাঝে তরোয়ালের ফলার ন্যায় পুরুষাঙ্গ।
পশুটার মুখ থেকে বীভৎস গর্জন আর আগুনের মতো হলকা বেরিয়ে আসছে। গরম ভাপে হৃদির নগ্ন শরীর ঢেকে যাচ্ছে একটু একটু করে। তবে কি এই শয়তান? আজ সাক্ষাৎ শয়তানকে চোখের সামনে দেখতে পাচ্ছে হৃদি। একটু একটু করে বদলে যাচ্ছে মেয়েটা। মাত্র ঘন্টা আগেও যে নিজের মৃত্যু কামনা করছিল, সেই এখন নিজের সন্তানকে একটিবার স্পর্শ করার জন্য উতলা হয়ে উঠেছে। স্বয়ং শয়তান তার গর্ভে বীজ পুঁতে দিয়ে তাকে ধন্য করেছে। হৃদির মনে হলো, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী বা হতে পারে। পাথরের বেদির ওপর রক্তমাখা শরীরে বসে আছে হৃদি। প্রসব পরবর্তী রক্তস্রাবে ওর পা দুটো ভেজা। ডান হাতের কবজির ওপর শয়তানি সংখ্যার উল্কিটা এখন জলজল করছে। 3-6। কোলে সদ্যজাত সন্তান। কিন্তু এ কি? এই মুখ যে ওর বড্ড চেনা। এ তো একেবারে প্রথম দিন দেখা অপূর্ব দর্শন শিশুটির অবয়ব। নিজের অজান্তেই হৃদির ঠোঁটে হাসি খেলে গেল। ওর কোলে শুয়ে আনন্দে হাত পা ছুঁড়ে খেলা করছে ওর সন্তান। কখনো বা খিদের চোটে আকাশ ফাটানো কান্নায় সমবেত সকলের কানে তালা লাগিয়ে দিচ্ছে সে। কিন্তু মায়ের দুধে তো এ শিশুর পিপাসা মিটবে না। এর চাই তাজা রক্ত, নর রক্ত। সদ্যজাতকে ঘিরে ঈশ্বর বিরোধীদের উল্লাস চলছে। কালো যুগের ভগবান তার ভক্তদের মাঝে এসেছেন সশরীরে। এমন আনন্দের তিথি বারবার মেলে না। ফাদার রুস্তম দুহাত তুলে অভিবাদন জানাচ্ছেন সবাইকে। হঠাৎই হৃদির কোলে শোয়া শিশুটি তীব্র হুঙ্কার ছেড়ে এক লাফে মাটিতে ঝাঁপিয়ে পড়ল। সকলকে অবাক করে দিয়ে তরতরিয়ে এগিয়ে গেল রুস্তমের সামনে। চতুর গিরগিটি যেমন করে দেওয়াল বেয়ে হাঁটে, তেমন করে দানব শিশু রুস্তমের গা বেয়ে উঠতে লাগলো। খুব বেশি নয়, মাত্র কয়েক সেকেন্ড সময় নিল সে। মুহূর্তের মধ্যেই শয়তানের প্রিয় শিষ্য রুস্তমের গলার নলি বেয়ে হুমকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। নিথর দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। হা হা করে অট্টহাস্য করে উঠল বেদিতে আসীন হৃদি। উপাসকরা লুটিয়ে আছে হৃদির পায়ে। ফাদার রুস্তমের পর এই মেয়েটি হবে এখন ঈশ্বর বিরোধী গোষ্ঠীর দলপতি। হ্যাঁ, স্বয়ং শয়তানের অর্ধাঙ্গিনী এই মেয়ে। ওদিকে হৃদির গর্ভজাত শয়তানের পুত্রটি এখন বিকৃত ভঙ্গিতে হামা দিয়ে এগিয়ে যাচ্ছে বাইরের দুনিয়ার দিকে। তাকে দ্রুত মিশে যেতে হবে সাধারণের ভিড়ে। তবেই তো এই জগতের বুকে যাবতীয় কালো ছড়িয়ে দিতে পারবে সে। আপনারা শুনলেন সায়ন্তনী বসু চৌধুরীর লেখা গল্প শয়তান। কেমন লাগলো গল্পটি লিখে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আজকের গল্প পাঠে আমি সায়ন। গল্পের বিভিন্ন চরিত্রে নবনীতা, কুন্তল, সাবর্ণ, লাবণী ও আমি সায়ন। সমগ্র প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন সাবর্ণ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। খুব তাড়াতাড়ি আমরা আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।